আসসালামু আলাইকুম। আজ ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার চাপিয়ে দেয়া যুদ্ধের ২৫ দিন পার হয়ে গেল। ইতোমধ্যে কি ঘটছে? এক কথায় বলা যায়, একদিকে চলছে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার, আর আরেকদিকে গত ২ সপ্তাহ হলো ইসরায়েলের একতরফা মার খেয়ে যাওয়া। প্রচন্ড রকম পিটানি খাচ্ছে ওদের তেল আবিব এবং হাইফার অর্ধেকের বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তেল আবিবেরও অধিকাংশ জায়গা এখন দেখতে গাজ্জা, যুদ্ধ বিধ্বস্ত গাজ্জার মতো। কিন্তু ইতোমধ্যে এই গত দুদিনে ইসরায়েলে ইরান ৪ বার আক্রমণ করেছে, কিন্তু ট্রাম্প তার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আর ট্রাম্প সাংবাদিকদের বলছে দেশপ্রেমিক না, আনপেট্রিয়টিক, এবং ইসরায়েলের উপর যে ইরানের আক্রমণ হচ্ছে এটাকেও ট্রাম্প বলছে ফেক নিউজ। মানে চাপার জোরে একটা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলার যে প্রবণতা আমরা দেখতে পাই, সেটা ট্রাম্প করে যাচ্ছে নিরলস ভাবে। এবং ট্রাম্প বলছে আরো যে ইরানের টপ নেতাদের সঙ্গে, হাই লেভেলের লোকদের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। দেখা যাক ঘটনাটা কি। ইরান কিন্তু বলছে কোনো কথাবার্তা হচ্ছে না, আমরা যুদ্ধ থামাবার কোনো রকম সিদ্ধান্তই নেইনি। তবে পর্দার পেছনে অনেক কিছু হতে পারে, আলাপ আলোচনা চলছে, শোনা যায় পাকিস্তান, তুরস্ক এবং মিশর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দুর্ভাগ্যজনকভাবে হলো এটা সত্য, ভারত এখানে কোনো নাক গলানোর সুযোগ পাচ্ছে না। কেননা নরেন্দ্র মোদী এই যুদ্ধের কয়েকদিন আগে ইসরায়েলে গিয়ে যে বক্তব্যগুলো দিল, Israel is their fatherland and India their motherland. যে ইসরায়েলি যা ইন্ডিয়ান ইহুদিরা যারা গেছে তাদের মাদারল্যান্ড হচ্ছে ইন্ডিয়া আর ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড, এ ধরনের বক্তব্য দিল নরেন্দ্র মোদী। কিন্তু ভারতে সরকারি তরফের কোন রকম ভূমিকা নেই ইরানের যুদ্ধে, কোনো ফলপ্রসূ বা কোনো ভালো কোনো রকম আমরা রোল দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা মুসলিম বিশ্বে ঘটেনি, পাকিস্তান ও বাংলাদেশেও ঘটেনি, ঘটবেও না। ইরানিয়ান এম্বাসি একটা কিউআর কোড, এবং কিউআর কোডে বলা হয়েছে যারা যারা ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে চান তারা এই কিউআর কোড ইউজ করে সাহায্য করতে পারেন। কিউআর কোড দেওয়ার ফলে যে পরিমাণ ভারতীয় নাগরিক, মুসলমান, শিয়া, সুন্নি নির্বিশেষে, এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্যরা যে হারে সাহায্য করছে, যে হারে ওখানে টাকা পয়সা দিচ্ছে, মেয়েরা গহনা দিচ্ছেন, এক ভদ্রলোক তার গাড়ি বিক্রি করে ওই টাকাটা ঘরে দান করেছেন, এবং এটা এত ওভারওয়েলমিং সাপোর্ট ভারতীয়রা করছে ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে, অভাবনীয় ব্যাপার। মুসলিম মেজরিটি দেশগুলোতে যদি এরকম হতো তাহলে আমরা একটা গর্ববোধ করতে পারতাম যে মুসলিম সলিডারিটি বা উম্মা বলে কিছু আছে। কিন্তু পরশুদিন যে অনুষ্ঠান করলাম আমি, আহলে হাদিসের কিছু মোল্লা বলছে শিয়ারা মুসলমান না। আজকে দেখলাম আরেকজন আমাদের কমলা রঙের দাড়ি ওলা এক ভদ্রলোক, হুজুর কি মাদানি নাম, খোমেনি যদি জান্নাতে যায় তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাব। তিনি বললেন আয়াতুল্লাহ খামেনি যদি জান্নাতে যায় তাহলে আমি জান্নাত বিক্রি করে দোজখে চলে যাব, আমি খামেনির সঙ্গে জান্নাতে যেতে চাই না। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ পাগলামি আমরা বাংলাদেশে দেখি, whereas হিন্দু মেজরিটি
ভারত সেখানে ইরানের সাহায্যে এগিয়ে এসছে, জেনে শুনে যে ইরান একটা মুসলিম মেজরিটি দেশ। তবে এখন ট্রাম্পের এই শান্তির কথা কেউ শুনছে না। সে নিজে নিজেই বলছে যুদ্ধ তো প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেছে, আমরা একটা নেগোসিয়েশন করব এবং এই নেগোসিয়েশনের মাধ্যমেই এখানে চিরস্থায়ী শান্তি ফিরে আসবে। আপনারা জানেন ট্রাম্প বলেছিলেন যে 48 ঘন্টার ভেতরে যদি হরমুজ প্রণালী খুলে না দেয়া হয় তাহলে তারা ইরানের প্রত্যেকটা পাওয়ার প্লান্টে হামলা করবে। পরে ওটাকে 5 দিনে ফিরিয়ে বর্ধিত করা হলো, যে 5 দিন পর্যন্ত যদি এই স্টেট হরমুজ না খোলা হয় তাহলে আমেরিকা কঠোর অ্যাকশন নেবে ইরানের বিরুদ্ধে। কিন্তু ইরান পাত্তা দিলে তো। এবং ইতোমধ্যে আপনারা জানেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে যাকে পরাজিত করা যায় না ম্যাজিক্যাল এয়ারপ্লেন F-35 স্টেলথ বম্বার কে তারা ভূপাতিত করেছে, এবং একটা F-16 এবং আরেকটা F-15 খুব নাম করা জাহাজ তারা ভূপাতিত করেছে। অনেকগুলো জাহাজ ডুবিয়ে দিয়েছে আমেরিকার, এবং আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড এন্ড আব্রাহাম লিঙ্কনকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে আমরা এটাও দেখলাম ডিয়েগো গার্সিয়াতে হামলা করলো হয়তো ইসরায়েল নয়তো আমেরিকা, দোষ চাপালো ইরানের উপরে। কিন্তু এটা কিন্তু ইরানের জন্য সাপে বর হলো। ইরানে অত দূর পৌঁছানোর মিসাইল নেই, তবে ইরান ডিয়েগো গার্সিয়াতে 4000 কিলোমিটার দূরে মিসাইল নিক্ষেপ করেছে। এটা ইরানের একটা ইমেজ বৃদ্ধি পেল একটা পাওয়ারফুল অ্যাডভার্সারি হিসাবে, একটা শক্তিশালী শত্রু রাষ্ট্র ইসরায়েলের। এই হিসাবে ইরানকে এখন লোকে অনেকেই চিন্তা করতে শুরু করেছে। তবে ইসরায়েলের যে ব্যাপারটা এতদিন ট্যাবু ছিল, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারতাম না, কারণ ইসরায়েল স্ট্রিক্ট সেন্সরশিপ দিয়েছিল। এখন কিন্তু ইসরায়েলের মিডিয়াতেও, খবরের কাগজে এবং বিভিন্ন জায়গায় ধ্বংসপ্রাপ্ত তেল আবিব এবং হাইফা নগরীর ছবি, ভিডিও ইত্যাদি দেখা যাচ্ছে। এবং তবুও ইসরায়েল একটা সেন্সরশিপ রয়েছে। ইরানে যেখানে বিদেশি সাংবাদিক, ফটোগ্রাফার, ক্যামেরাম্যান তাদেরকে অবাধে আসতে দেয়া হচ্ছে, তারা যা খুশি যুদ্ধের ব্যাপারে ছবি ভিডিও তুলতে পারছে, কিন্তু ইসরায়েলে সেটা করা যাচ্ছে না। সেদিক দিয়ে বললে দেখা যায় ইরান এখানেও বিজয় লাভ করেছে। ইসরায়েল যেখানে নার্ভাস এবং সেন্সরশিপ দিচ্ছে, ইরান সেখানে ডিফায়েন্ট, কাউকে পাত্তা দিচ্ছে না। এবং ইসরায়েল বিদেশি নাগরিক জার্নালিস্টদের বলছে তোমরা আসো দেখো কি হচ্ছে। এখন ইতিমধ্যে পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েল যে বেআইনি ভাবে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলো, আলী লারজিয়ানিকে হত্যা করলো, ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এগুলোকে অনেকে বলছেন এখন যুদ্ধাপরাধ। যুদ্ধের সময় কোনো সিভিলিয়ানকে হামলা করে সেটা আবার প্রচার করা যে আমরা হত্যা করেছি, এটা যুদ্ধ অপরাধ। ইসরায়েল একটা যুদ্ধ অপরাধী দেশ আজ নয়, 1948 সাল থেকেই, তাদের জন্মলগ্ন থেকে। আরেকটা তথ্য কিন্তু অনেকেই জানেন না, তারা মনে করছেন ইসরায়েলকে মার দিচ্ছে সবচেয়ে বেশি ইরানিয়ানরা, কিন্তু লেবাননের হেজবুল্লাহ যে মারটা দিচ্ছে সেটা ইসরায়েল, উত্তর ইসরায়েলকে লন্ডভন্ড করে দিয়েছে। মানে বৈরুত এবং সাউথ লেবানন নতুন গাজা হিসেবে পরিচিত হচ্ছে বটে, তবে লেবাননের হেজবুল্লাহর মারে উত্তর ইসরায়েল থেকে বহু লক্ষ লোক পালিয়ে চলে গেছে। লেবাননে প্রায় 20% লোক গৃহহারা হয়েছে, উত্তর ইসরায়েলেও প্রায় সেরকমই অবস্থা। কারণ লেবানন থেকে হেজবুল্লাহ যে আক্রমণ করছে, হেজবুল্লাহর শক্তি হচ্ছে 1 লক্ষ, মানে 6 ডিভিশনের বেশি। এর মধ্যে যেটা বললাম, ট্রাম্প মিথ্যাচার করে বেড়াচ্ছে। ট্রাম্প বলছে ইরানের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, উই আর টকিং
উইথ ইরান নেগোশিয়েটিং। এটা ট্রাম্প বলছে এই জন্য পর্যবেক্ষকরা মনে করেন যাতে শেয়ার মার্কেট এবং তেলের মার্কেটকে নিয়ন্ত্রণে রাখা যায়। এবং ট্রাম্প সেজন্য বলছে মেজর পয়েন্টস অফ এগ্রিমেন্ট হ্যাজ বিন রিচড আফটার ভেরি গুড টকস উইথ ইরানিয়ান লিডার্স। এবং ট্রাম্প বলছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমেরিকার। তবে স্পিকার বাগের গালিফাফ বলছেন এটা ফেক নিউজ, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাবার্তা হচ্ছে না আদৌ যুদ্ধের ব্যাপারে বা কোনো ব্যাপারে। তাহলে ট্রাম্প মিথ্যাচার করছে আমেরিকানদেরকে সন্তুষ্ট রাখার জন্য, যে তোমরা চিন্তা করো না, যুদ্ধ প্রায় শেষ করে ফেলেছি, আমরা আলাপ আলোচনা করছি। কিন্তু ইসরায়েলের উপরে ইরানের আক্রমণের যে ক্ষয়ক্ষতি তার একটা বিবরণ দেখলাম আল জাজিরা টিভিতে। সেখানে ইসরায়েলের বিখ্যাত জার্নালিস্ট অ্যানালিস্টদেরকে ডেকে আল জাজিরা তাদের ইন্টারভিউ করছে। ইসরায়েলের কি অবস্থা, আমি মূলত আলোচনাটা ঘরেই রাখবো। ইসরায়েলে কি ঘটছে? ইসরায়েলিরা বলছে আমরা দিনে 4-5 বার ওই যে এয়ার রেড সিগন্যাল সাইরেন পড়ার পরেই দৌড়ে আমরা বাংকারের ভেতরে ঢুকি, আবার কিছুক্ষণ পরে বাংকার থেকে বেরিয়ে আসি, আবার 1 ঘন্টা পরে আবার আমরা দৌড়ে যাই বাংকারে। এবং বাংকার না থাকলে, শেল্টার না থাকলে কত হাজার ইসরায়েলি যে মারা যেত সেটা দেখা যায় উপরে দালান কোঠার ধ্বংসস্তূপ দেখে। আসলে তেল আবিব এবং হাইফা এগুলো গাজার মতো ধ্বংসপ্রাপ্ত। তবে ইরানকে একটা অভিনন্দন দিতেই হয়। গাজাতে ইসরায়েল যেটা করেছে, গাজার প্যালেস্টিনিয়ানদের কোনো বিমান বাহিনী নেই, সেখানে ইসরায়েলি বিমান বাহিনী নির্বিবাদে কোনো বাধা বিপত্তি না পেয়ে তার একটার পর একটা টার্গেট করে করে গাজার বিল্ডিং গুলো ধ্বংস করেছে, সিভিলিয়ানদেরকে হত্যা করেছে, তাদের পালিয়ে যাবার মতো কোনো শেল্টার বা বাংকার নেই গাজাতে। গাজাতে এখনো মানুষ মারা হচ্ছে, ইসরায়েল মেরেই যাচ্ছে, কিন্তু ইসরায়েলি এয়ারফোর্স ডাইরেক্টলি বোমা বর্ষণ করছে। আর ইরানকে সাবাস দিতে হয় এই জন্য যে ইরান 2000 কিলোমিটার দূর থেকে টার্গেট করে, প্রিসাইজ টার্গেট করে হাইফা, তেল আবিব এবং আরো অন্যান্য শহর, অন্য এলাকা একটার পর একটা ধ্বংস করে যাচ্ছে। এবং ইসরায়েলি অ্যানালিস্টরা বলছেন এই যে ধ্বংসযজ্ঞ চলছে ইরানিয়ানদের দ্বারা, এর ফলে ইসরায়েলের ভবিষ্যৎ রাজনৈতিক, ইকোনমিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ভবিষ্যৎ বা ইসরায়েলের টিকে থাকা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা নিজেরাই বলছেন যে আমরা কতদিন এরা সহ্য করতে পারবো আমরা বলতে পারি না। মানে তেল আবিব এবং হাইফার বহু এলাকা ডেভাস্টেটেড, একটা পুরো এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং আল জাজিরার ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ধ্বংসযজ্ঞ চলেছে ইসরায়েলে, চলছে এখনো। এবং সপ্তাহে তারা $3 বিলিয়ন খরচ করছে। এবং ইসরায়েল তার রিজার্ভ সেনাবাহিনীও নিয়োগ করেছে। এবং ইতোমধ্যে তেলের সংকট, খাদ্যের সংকট, জিনিসের দাম প্রচন্ড রকম বেড়ে গেছে। এখন ইসরায়েলেরা অনেকেই বলছে আমরা ট্রাম্পের উপর সন্দিহান, ডোন্ট বিলিভ হিম, উই ডোন্ট বিলিভ হিম, ট্রাম্প ইজ নট ট্রাস্টওয়ার্দি, এই কথা ইসরায়েলি অ্যানালিস্টরা বলছেন। এবং ইরানিয়ান রেজিম কলাপস করছে না, ইরানিয়ান রেজিম ইজ নট কলাপসিং। এর পরে কি ঘটবে সেটা নিয়ে ইসরায়েলিরা এখন উদ্বিগ্ন। এবং একজন অ্যানালিস্ট বললেন, ইসরায়েলি নাগরিক, যে আমরা শান্তির থেকে এত দূরে কোনোদিনও ছিলাম না। মানে যুদ্ধ হবে, 2 দিন পর যুদ্ধ থেমে যাবে, সেরকম পরিস্থিতি নেই। এবং ট্রাম্প ইতোমধ্যে একটার পর একটা ফেক নিউজ
প্রচার করছে যাতে মার্কেটটা ঠিক থাকে। ট্রাম্প মনে মনে চিন্তা করছে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর না, এবার যে কোনো ভাবে হোক যুদ্ধ বন্ধ করতেই হবে। ইরান রাজি হচ্ছে না, এটাই প্রবলেম। তো এখন ট্রাম্পের ওই কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ইসরায়েলি অ্যানালিস্টরা বলছেন ইসরায়েলিজ এন্ড আমেরিকানস আর নট উইনিং, এটা ট্রাম্পের মিথ্যাচার। এবং একজন ইসরায়েলি অ্যানালিস্ট বললেন আল জাজিরার ইন্টারভিউ টক শোতে যে ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনই হচ্ছে মিথ্যাবাদী, ডেমাগগ। তারা মানে অনেক আলতু ফালতু কথা বলে যায় এবং যে বিজয়ের কথা বলছে সেই বিজয়টা মিথ্যা। ভিক্টরি ইজ ফেক, রেজিম চেঞ্জ হচ্ছে না, হবে না। এবং ইসরায়েলিজ, অধিকাংশ ইসরায়েলিজ হ্যাভ লস্ট অল হোপ, তারা সমস্ত রকম আশা ভরসাহীন, তারা আশা ছেড়ে দিয়েছে। উই আর উইনিং, নো উই আর নট উইনিং, উই আর টকিং উইথ ইরান, নো উই আর নট। ইরান বলছে না, কোনো কথাবার্তা হচ্ছে না। সুতরাং যেটা বললাম, একটা অর্থনৈতিক অনিশ্চয়তা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ফিজিক্যাল এক্সিস্টেন্স, এই যে যেভাবে ইরান সেখানে স্প্লিন্টার বোমা বিক্ষেপ করছে, তার ফলে মানে নাগরিকেরা কেউ বাইরে থাকতে পারছে না। কতগুলো কেস স্টাডি দেখালো বুড়ো বুড়িরা তারা ওই বাংকারের শেল্টার নেওয়ার আগেই তারা ইরানিয়ান মিসাইলের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এবং যে মিথগুলো ছিল, যে আয়রন ডোম এন্ড ডেভিড স্লিং, তাদের যে মিসাইল, অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ছিল, এগুলো বলছে একেবারেই ইনইফেক্টিভ, এরা কোনো প্রতিরোধ করতে পারেনি এবং তারা কিছুই অর্জন করেনি। সে ইসরায়েল বলছে তারা প্রায় 90% মিসাইল প্রতিহত করতে সফল হয়েছে। ইসরায়েলিরা কোশ্চেন করছে কে হিসাব করে দেখেছে, হিসাবটা কোথায়? আমরা তো দেখছি বাড়িঘর একটার পর একটা ভেঙে যাচ্ছে এবং গাজার মতো দৃশ্য দেখা যাচ্ছে হাইফাতে এবং তেল আভিভে। ইসরায়েলিয়া জিজ্ঞেস করছে হ্যাভ দে অ্যাচিভড এনিথিং? আয়রন ডোম এবং ডেভিড স্লিং, তাদের অ্যান্টি মিসাইল সিস্টেম, তারাই বলছে নো। এবং এদিকে হেজবুল্লাহ উত্তর ইসরায়েল কেমন ভাবে আক্রমণ করছে যে তার তুলনায় হাইফা এবং তেল আভিভ অনেক নীরব, অনেক অনেক সেফ, অনেকটা সেখানে তার মানুষের অবস্থা ভালো, উত্তর ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। হিজবুল্লাহ আসলে উত্তর ইসরায়েলের লোকজনকে টেরোরাইজ করে ফেলেছে, এমন ভয় পাচ্ছে হিজবুল্লাহকে যে হিজবুল্লাহ কি করবে। এখন ইসরায়েল বলছে 10% লেবাননের 10% এরিয়া তারা দখল করবে এবং সেই এরিয়াটা হচ্ছে সিঙ্গাপুরের চেয়ে বড়। লেবাননের জনসংখ্যা হচ্ছে 60 লক্ষ আর সেখানে 1 লক্ষ হিজবুল্লাহ, বিরাট ব্যাপার। এবং ইসরায়েল যেটা বলেছে যে অ্যানালিস্টরা বলছে ইসরায়েল বাধ্য করেছে আমেরিকাকে যুদ্ধ করতে 28শে ফেব্রুয়ারি। এই যুদ্ধ ইরানিয়ানরা শুরু করেনি, এই কথা এখন ইসরায়েলি বুদ্ধিজীবীরা, অ্যানালিস্টরা, জার্নালিস্টরা প্রকাশ্যভাবে বলে বেড়াচ্ছেন। ইতিমধ্যে ইরান কি করেছে, ওই ন্যাশনাল সিকিউরিটি চিফ ছিলেন যে আলী লারিজানি, তার একজন রিপ্লেসমেন্ট, তাকে তার জায়গায় এখন ওই চাকরি দিয়েছেন মোহাম্মদ বাগের জুলগাদার। মোহাম্মদ বাগের জুলগাদার, ইনি IRGCর একজন আগের প্রাক্তন কমান্ডার, তাকে ওই পদে দেয়া হয়েছে। তার মানে লোক মারা গেলে সেখানে শূন্য স্থান পূরণ করার মতো যথেষ্ট যোগ্য লোক রয়েছে ইরানের। তো হাউ পাওয়ারফুল ইজ ইসরায়েল, এটা ইসরায়েল জিজ্ঞেস করছে। তো ওরা বলছে আমরা পাওয়ারফুল না, আমরা মার খাচ্ছি এবং আমাদের এখন এই যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনা নাই, যদি শান্তি হয় তাহলে আমরা বেঁচে যাই। আপনাদের একটা আইডিয়া দিই, এই যে
হরমুজ প্রণালী বন্ধ থাকাতে যে তেলের সংকট হয়েছে সেটাকে অনেকে 1973-এর তেল সংকটের সঙ্গে তুলনা করছে। যখন 1973-এ যুদ্ধের পরে আরব তেল সমৃদ্ধ দেশগুলো, তেল উৎপাদনকারী দেশগুলো, ওপেকের মেম্বারেরা তেলের দাম 4 গুণ বাড়িয়ে দিল, 4 গুণ। তখন বাজার থেকে প্রতিদিন 4.5 মিলিয়ন ব্যারেল, মানে 45 লক্ষ ব্যারেল তেল বাজার থেকে গায়েব হয়ে গেল, উইথড্র করা হলো। তার মানে তেলের সংকট, তেলের একটা স্ক্যারসিটি দেখা দিল। প্রতিদিন 45 লক্ষ ব্যারেল তেল 73 সালে বাজারে আসা বন্ধ হয়ে গেল। আজকে কি হচ্ছে? সেই 45 লক্ষ ব্যারেলের জায়গায় এখন 2 কোটি ব্যারেল, 20 মিলিয়ন ব্যারেলস পার ডে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য বাজারে আসছে না। এখন ইসরায়েলিরা বলছে একদিকে ইরানিয়ান মিসাইল, ইরানিয়ান সৈন্য, আরেকদিকে ইরাকি মিলিশিয়া এবং যারা সিরিয়াতে আক্রমণ করছে। বাহরাইনের অবস্থা খুব খারাপ, আবার আক্রমণ হয়েছে, কুয়েতে আক্রমণ হয়েছে, ইউএইতে হচ্ছে, এবং ইরান এখন বলছে হরমুজ ব্যবহার করতে হলে তাদেরকে টোল দিতে হবে। শান্তির জন্য নো ওয়ার প্যাক্ট করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। তারপরে ইরানের যত রকম স্যাংশন আছে সবগুলো তুলে ফেলতে হবে এবং ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করতে হবে। তারপরে ইরান যে বার্গেন গুলো করছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যুদ্ধের তার স্যাংশন তুলে ফেলতে হবে। এত কিছু একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে করবে? আর যদি করে তাহলে তারা কিভাবে নিজেদের মান সম্মান রক্ষা করবে? যুদ্ধে তারা গিয়েছিল ইরানের রেজিম চেঞ্জ করার জন্য, এবং ইরান তাদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করবে, এটাই ছিল উদ্দেশ্য যুদ্ধের। এখন সেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দাও এই দাবি করাতেই আমরা বুঝতে পারি ট্রাম্পের হাতে আর কোনো কার্ড নেই। কোথায় ইরানের রেজিম চেঞ্জ করবে? বলছে আমরা রেজিম চেঞ্জ করেই ফেলেছি, আলী খামেনি মারা গেছেন, শুধু রেজিম চেঞ্জ হয়ে গেছে। এটা যে মিথ্যাচার সবাই জানে। আলী খামেনির ছেলে বহাল তবিয়তে এখন দেশ শাসন করছে। সুতরাং ইরান কোনো ক্ষমা প্রার্থনা করছে না, ইরান শান্তি চুক্তিতেও আসতে চাইছে না। এমতো অবস্থায় আমেরিকা কতদিন এই ভাওতাবাজি দেবে যে কথা হচ্ছে আমরা ইরানের সঙ্গে তেলের দাম কমিয়ে রাখার জন্য? এটা হয়তো ক্ষণিকের ব্যাপার, কয়েকদিন পরেই দেখবেন তেলের দাম আরো বৃদ্ধি পাবে, ইসরায়েলের দুরবস্থা আরো বৃদ্ধি পাবে, এবং পৃথিবীর বুক থেকে ইসরায়েল যে এতভাবে মার খাচ্ছে সেটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। তবে বাংলাদেশি দর্শক শ্রোতাদের বলছি, যুদ্ধ চলবে, আচমকায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে এই ধরনের কোনো প্রত্যাশা করা ঠিক না। তাই তেলের দাম বাড়লে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি শ্রমিক ভাইরা দেশে ফিরে আসলে সেজন্য সরকার কি ব্যবস্থা নেবে, জনগণ সামগ্রিকভাবে কি ব্যবস্থা নিবে, সেটাই এখন বাংলাদেশের সরকার এবং জনগণের এবং সবগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের, বুদ্ধিজীবীদের এই ব্যাপারে চিন্তা করা উচিত। ভালো থাকবেন সবাই, সবাইকে সংগ্রামী অভিনন্দন। আসসালামু আলাইকুম।